সকল পিএইচডি বিন্দু সহ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যারা আমরা ভালোবাসি এই দুজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ হোসেন স্যার এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আহমেদ স্যার সহ সকলকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকের পিএইচডি মিটিং এ এটা একটা ঐতিহাসিক দিন, কারণ আমরা কিন্তু এই 13 সালের পরে রফিকুল আহমেদ স্যার হোসেন স্যারকে নিয়ে এই প্রথম একটা সশরীরে আমরা একটা মিটিং করছি এবং এটা সাক্ষী আমরা হয়ে গেলাম, ঠিক কিনা বল? এটা ইতিহাসের অংশ। তো এখন যেহেতু এটা ইতিহাসের অংশ, সেহেতু আমি বলবো আপনারা যারা চট্টগ্রামবাসী আপনারা অনেক বেশি ভাগ্যবান। আমি কিন্তু বারবার কথা বলে বলতেছি বিভিন্ন ভাবে, আমি ঘুরে ঘুরে দেখতেছি চট্টগ্রাম কিন্তু যে কোনো মানে সিস্টেমে কিন্তু মানে একটা মানে আগায় যাওয়ার একটা কেন জানি ট্র্যাক তাদের জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা ভাগ্যবান। আজকের পর থেকে আমাদের কিছু কাজ করতে হবে। তো আমি এই 13 সালের স্মৃতি আজকে বলার টাইম নেই, শুধু আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। ডেস্টিনির কামব্যাক করাটা এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। এই কথাগুলি সাদদের মুক্তির আগেও আমি কিন্তু আমার জায়গা থেকে বোল্ডলি বলার সুযোগ হয়েছিল। এটা এই ক্ষেত্রে আমি ভাগ্যবান যে আমি উপলব্ধি করতে পেরেছিলাম আগে থেকে। আর আমি আপনাদের ভাই হিসেবে একটা কথা বলি, আমার এই 13 বছর টিকে থাকা এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমার জায়গা থেকে আমি ট্রান্সপারেন্ট ছিলাম। কি হতে যাচ্ছে, ডেস্টিনিতে কি হবে আমি জানি না। রফিকুল আহমেদ স্যার শিল্পী, উনি কোন কালার লাগাবে আমি জানি না, তবে স্ট্রাকচারটা আমি আর ধরতে পারছি আগে থেকে। উনি কোন রং লাগাবে, কি ছবি আঁকবে এটা আমি বলতে পারবো না, কারণ শিল্পী নিজে জানে। কিন্তু স্ট্রাকচার কি হতে পারে আমি 12 সালের আগে কিন্তু এটা আমার কাছে স্পষ্ট প্রতিমান হয়েছে। আমি এই কারণে কিন্তু এই 13 সালে পার করছি। তবে এগুলো বলবো কোন এক মঞ্চে, এখন না। ডেস্টিনির ক্ষেত্রে আমি একটা ডায়লগ ট্রাই করি, সেটা কি এমন অনেক কিছু হবে যা কেউ ভাবিনি আগে। কি শুনেন না আমার মুখ থেকে? আমি 12 সালের পর থেকে যখন সংগঠন করা শুরু করি প্রতিটা মিটিং এ কিন্তু আমি এই কথাগুলি বলতাম, কারণ এটা আমার প্রাণের কথা, উপলব্ধির কথা। যাই হোক, এখন আসেন, আমরা কিন্তু এখনো মুক্তি পাইনি, আমরা কিন্তু এখনো পূর্ণাঙ্গ মুক্তি পাইনি। তাহলে আমাদেরকে এখন আমি যেটা মনে করি এই যে কয়েকটা দিন এটা ওই সফলতার একটা প্রসব বেদনা থাকে, এই জিনিসটা আমরা পার করতেছি। এখন আমাদের কিন্তু ওই জায়গাটা শক্ত করে জাতীয় ঐক্যতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেখেন আমাদের মতে অনেক মতান্তর থাকবে, থাকতেই পারে, এটাই ঠিক আছে, কিন্তু ঐক্যর জন্য কিন্তু একটা জাতীয় ইস্যু প্রয়োজন হয়। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনার সাথে আমার দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যক্তিগত থাকতে পারে, কিন্তু ডেস্টিনির ক্ষেত্রে এই আঙ্গিনার ক্ষেত্রে যেন কোন রকমের মতবিভেদ না হয়। আমি মনে করি আমরা যদি এই জায়গায় আসতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। এরপরে এই ঐক্যটা তৈরি হওয়ার পরে যেটা থাকে তখন মিলে জুলে থাকলে কিন্তু কোনো প্রবলেমে থাকে না, সব কিন্তু সলভ হয়ে যায়। এটাই কি জীবন নয় কি? আমি এটা তাই মনে করি। তো সেক্ষেত্রে আমাকে অনেকে অ্যারোগেন্ট মনে করে, হ্যাঁ আমি জানি। আমি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মানে আমার সহ্য করতে পারি না কতগুলো কোনদিন কিছু কিছু অন্যায় আমি মানে সহ্যই করতে পারি না। তবে হ্যাঁ, ধীরে ধীরে আমার টলারেন্স ডেভেলপ করার জন্য আমি চেষ্টা করেছি। স্যারও আমাকে বহুবার গাইড করেছেন, আমি ওইভাবে করে চেষ্টা করেছি এই টলারেন্সটাকে আগানোর জন্য। এখন আমি আজকে পিএইচডি যারা আছেন, ডেস্টিনিতে যারা পিএইচডি, আমার দৃষ্টিতে তারা হলো ডেস্টিনির প্রিন্স। ডেস্টিনির পিএইচডি কিন্তু ফ্যাক্টর। ডেস্টিনিতে যদি কেউ প্রকৃত অর্থে মিনিমাম চর্চা করে পিএইচডি হয়, তার কিন্তু ক্যালিবারে আলাদা, তার দাপটই আলাদা। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো এই যে পিএইচডি যে স্ট্রাকচার, এখন আমরা যদি আমাদের সকল পিএইচডি কে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে এই প্রতিষ্ঠানের যে পরিকল্পনা। আরেকটা কথা বলতে চাই, ডেস্টিনি জাস্ট কামব্যাক করছে, এটা খালেদ আল্লাহর রহমত, একেবারে কমপ্লিট আল্লাহর রহমত। আমি আপনাদেরকে অনেকগুলো সিম্বল আমি দেখাতে পারবো, অনেকগুলো জিনিস কিন্তু আমাদেরকে মানে রক্ষা করছে, কারণ এটা লুট হয়ে গেছিল প্রতিষ্ঠান। আকাশ ভাই কথা বলছে না, আকাশ ভাই আগেও অনেক ঘটনা আছে, ওর বলবো এখনোর সময়, এখনো বলার টাইম আসে নাই, এখনো এই জিনিস বলার টাইম আসে নাই। এটা লুট হয়ে গেছিল, এটা শেষ হয়ে গেছিল, এটা আল্লাহর খালেস রহমত। আর স্যার একটা কথা বলে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, জানেন মিশনারি মানুষ তার মিশন সাকসেস করার আগে পৃথিবীতে কেউ যায় না। রফিকুল আহমেদ স্যাররা হায়াত আল্লাহ ডাইরেক্টলি নিজে হাতে দিয়ে দিচ্ছে। এটা মানে ওনার হিসাব নিকাশে মিলে না। আপনি কখনোই জেলখানা থেকে বার্ডেনে ঢোকার কোন রেকর্ড আছে দেখাতে পারবেন?
বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আপনি যাওয়ার কোনো সুযোগ পাবেন? সুযোগ নাই। এটা আল্লাহ ডাইরেক্টলি ওনাকে, এটা আমাদের সাক্ষী, এটা সুযোগই ছিল না। তাই এটা মানে এটা বিরল ঘটনা। এখন দেখেন আমরা এই প্রতিষ্ঠান শুধুমাত্র টাকা আয় করার একটা যন্ত্রণা, এটা একটা সভ্য জাতি গঠনের এক মহাপরিকল্পনা আল্লাহর রহমতে। ইবাদত আছে তো? এই জন্য অনেকে টার্নওভার শুনি ব্যবসা ব্যবসা মনে হয়, এটা টার্নওভার কিছু না, এগুলো টার্নওভার আরো বাড়বে। এটা লোড নিতে কষ্ট হয়ে যাবে এগুলো, যে এখন আমরা চর্চা করি। এখন আমাদের দরকার হলো কি সত্যিকার অর্থে, আমি বিশ্বাস করি, আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো কোন একটা জাতি যদি অধপতনে পতিত হয় তখন কোন না কোন মহাপুরুষ উপরের থেকে কনসেপ্ট পায়, সেই কনসেপ্ট দিয়ে ওই জাতিটাকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন? যে দুইজন মহান ব্যক্তিত্ব, তাদের যে ইউনিটি আল্লাহর রহমতে অনেক চেষ্টা করছিল মাঝখানে, আমরা জানি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে যেহেতু দুইজন ঐক্যবদ্ধ কমপ্লিট ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের আর কোনো ভয় নেই। এখন আমাদের সামনে আগানো পালা। এখন আমি আরেকটা জিনিস পিডি ভাইদের বলতে চাচ্ছি, প্লিজ, আমাদের হয়তো কষ্ট করলে হয়তো সর্বোচ্চ 3 মাস কষ্ট করা লাগবে। কয় মাস? এটা আমি আপনার ওয়েদার ফোরকাস্টের মতো আপনাদের ভাই হিসেবে বলতেছি। জাস্ট স্যাররা যে ডাইরেকশন দিবে, আমরা 3টা মাস খাটবো, 3 মাস পরে কিন্তু আমরা সার্ভাইভ করার জায়গা, অনেকের ক্ষেত্রে ড্রিম পূরণ করার জায়গা তো দিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি। কি আপনারা বিশ্বাস করেন? শুধু দরকার সাদের জন্য দোয়া করবেন। দোয়া তো আমরা করি, কেন? তাদের সুস্থ থেকে, ওই যে মানে কোন ভাই যিনি বলে গেছিল আমাদের, তাদের সুস্থ ভাবে বেঁচে থাকাটা আমাদের আমাদের জন্য, আমাদের এই সোসাইটির জন্য, আমাদের ধরিত্রীর জন্য, এই পৃথিবীর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। কি বন্ধুরা আছে তো? তো যাই হোক, আমি আসলে এই ট্র্যাজেডির ঘটনা পরে বলবো। আমার জন্য দোয়া রাখবেন। এই প্রতিষ্ঠানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যাহা যাহা করা দরকার আমি আমার জায়গা থেকে বদ্ধপরিকর। এই জন্য স্যার বের হওয়ার পর একটা গানের একটা শুট দিয়ে বলছিলাম, একটা কি বলে একটা ক্লিপ করছিলাম, অ্যান্ড্রু কিশোরের একটা গান, ছুটে চলাই আনন্দ। এই ছুটে চলার আনন্দ নিয়ে আমরা কিন্তু দেখেন, খেয়াল করেন ঢাকা থেকে কতগুলি মানুষ আসছে স্যারদের এখানে। এই ছুটে চলা যদি আনন্দ না হইতো, এই মানুষগুলি এখানে আসতো? তো আমরা চলেন, আমরা আনন্দের সাথে ছুটে চলে এই সমাজটাকে বদলাই দিই ব্যবসার মাধ্যমে। আসি তো? আমার জন্য দোয়া রাখবেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে, এবং পিএইচডি ফোরামে যারা দায়িত্বে আসবেন এবং যারা আছেন তারা সবাই মিলে চলেন, আমরা ইউনিট তৈরি করতে। আসি তো? থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ কোনো একদিন বড় মঞ্চে এই ট্র্যাজেডির কথা বলার সুযোগ পাবো, এটা আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ শহীদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে প্রদান করার জন্য। সম্মানিত সুধী, এখন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাব। তার আগে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, সেন্ট্রাল পিএইচডি ফোরামের কনভেনর মিস্টার জুলফিকার সাহেব জিতু ভাইকে ওনার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনম্র আহ্বান জানাচ্ছি। প্লিজ লadies and gentlemen, ওনার জন্য একটা করে পেলে আমরা প্রত্যাশা করছি সকলের কাছ থেকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকদেরকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজনেরই, আমাদের মেন্টর, আমাদের সকলের মেন্টর, আমাদের অভিভাবক। আমাদের অভিভাবকদ্বয় আমাদের মাঝে উপস্থিত আছেন, আলহাজ মোহাম্মদ হুসেইন স্যার এবং ডক্টর রফিকুল আমিন স্যার। অনেক বক্তার বক্তব্য থেকে কথাটা চলে আসছে ইতিমধ্যে, যে এটা আসলে আমাদের জন্য এক ধরনের স্বপ্নের মতো। যখন স্যারেরা জেলখানার মধ্যে ছিলেন তখন কিন্তু আমরা ড্রিম দেখতাম যে এরকম হবে, বাট এটা নিয়ে অনেকে তাচ্ছিল্য করতো, অনেকে বলতো এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমাদের, আবার অনেকে আমাদের সাথে তাল মিলিয়ে বলতো না আপনারা ঠিকই বলতেছেন, হয়তো আপনারা যা বলতেছেন এটাই ঠিক। তো এগুলোর মধ্য দিয়ে আমরা প্রায় 1 যুগ পার করে ফেললাম। 15 জানুয়ারিতে স্যাররা বের হয়ে আসলেন। তা আমি সভাপতি হিসাবে আসলে আমার বক্তব্য হওয়া উচিত ছিল সর্বশেষে এটা বলা, আজকে সভা সমাপ্তি ঘোষণা হলো। আসলে শুধু এতটুকু বললে তো, এত দূর থেকে আসলাম 700 কিলোমিটার জার্নি করে, তো এতটুকু বললে হয়? এই চিন্তা করে আমি দাদাকে বললাম, দাদা স্যারের কথার পরে তো আসলে কথা থাকে না, তা আমাকে একটু সুযোগ দেন, আমি 1-2 মিনিট একটু কথা বলবো, না হলে কালকে একটু মনটা খালি খালি করে যেতে হবে আর কি। আসলে আমি আপনাদের জন্য যেটা বলতে যাচ্ছি, দেখেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কোরআনে পাকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে সম্মান আমার, আমি যাকে খুশি তাকে দান করি। সম্মানটা আল্লাহর পক্ষ থেকে আসে।
রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। রিজিক সম্পর্কে তো শেখ সাদি রহমতুল্লাহ চমৎকার একটা কথা বলছেন, যদি রিজিক মানুষের জ্ঞান দিয়ে আসতো তাহলে সমস্ত পাগল না খেয়ে মারা যেত। গুলিস্তা অবস্থা বইতে এই কথাটা বলছেন উনি, বলছেন জ্ঞান আসে আসমান থেকে, এই রিজিক আসে আসমান থেকে। আসলে কিন্তু সত্য, পকেটে টাকা নেই তারপর পেট খালি নেই, একটা আজব ব্যাপার। প্রত্যেকটা মানুষ খেয়েই থাকে, কিন্তু খেয়াল করে দেখেন। যাক, আলহামদুলিল্লাহ অনেকের অনেক গল্প শুনছি আজকে, অনেক কষ্টের গল্প। কষ্টটা এখনো শেষ হয়নি, কষ্ট তো আমরা এখনো করতেছি। কষ্টই আমাদের সবচেয়ে বড় সম্পদ। কষ্ট না পাইলে ধরো দিন শেষে মনে কি যেন পাইলাম না, ব্যাপারটা এমন অভ্যাস হয়ে গেছে আমাদের। তো আলহামদুলিল্লাহ স্যার গত 1.5 মাস আগে 2 মাস আগে পিএইচডি ফোরাম গঠন করলেন। পিএইচডি ফোরামের মূল উদ্দেশ্যটা স্যারের হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসাকে স্টার্ট করা। আমরা এখানে আজকে অনেক বক্তা অনেক কথা বলছি। আমি পিএইচডি হিসাবে, যেহেতু আমি জানি আমরা সবাই পিএইচডি, আপনারা সবাই আমার বন্ধু মানুষ, আমি আপনাদের কি বলবো, চাকরি করলে বলতাম কলিগ নাকি, আমরা সবাই সমান, কিন্তু আপনিও পিএইচডি আমিও পিএইচডি। এই সাইডে সরে যাচ্ছিলাম যে আসলে সাধ্যের পাশে দাঁড়ায় জীবনের প্রথম কথা বলতেছি, কিন্তু আমি এটাও আগে আমি আপনাদের বলে রাখি, এগুলো কিন্তু আমার ড্রিম ছিল একটা টাইমে। মানুষের যে ল অফ অ্যাট্রাকশন, হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন যে অ্যাকচুয়ালি কাজ করে, এটার অ্যাকচুয়াল প্রমাণ আমি নিজেই। একসময় আমি ড্রিম দেখতাম স্যারের পাশে দাঁড়ায় কোনো প্রোগ্রামে থাকবো, স্যারের পাশে বসবো, এরকম কোন একটা জায়গায় বক্তব্য রাখবো। আবার পরক্ষণে নিজে ভাবতাম যে আসলে আমি আদার ব্যাপারে আদার খবর নিচ্ছি। কারণ আপনারা তো নিজেরাও জানেন 2012 সালে ছাত্রদের বিষয়টা কোন লেভেলে চলে গেছে। আমরা আলোচনা করতাম যে ওনারা তো ধরা ছোঁয়ার বাইরে, আগামীতে ওনাদের দেখতে পাওয়াটা অনেকটা কি বলবো, চাঁদে বসে চাঁদ দেখার মতো অবস্থা হয়ে যাবে। তো বিষয় হচ্ছে সবই কপাল, আল্লাহ ভালোবাসেন, হয়তো আমাদেরকে একটু পরীক্ষা করে নিলেন। দুনিয়ার জীবন খুবই সাময়িক, পরকাল একটা অসীম জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ হয়তো আমাদেরকে অনেক ভালোবাসেন যে আমাদেরকে সংস্কার করে নিলেন। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, আপনি দেখেন স্যারের ড্রিমটা একটু খেয়াল করে দেখেন, স্বপ্ন সহনীয় যে ড্রিম। এতদিন আমরা বলছি আমরা ডেস্টিনি 2000 লিমিটেড ব্যবসা করছি, আমাদের হাজার হাজার কোটি টাকা ট্রেড হয়েছে, ধরে নেন সব মিলে আমরা 2-4 হাজার কোটি টাকা ট্রেড করছি। কিন্তু স্যার এই মুহূর্তে ঘোষণা দিলেন 2030 এর মধ্যে বা 10 বছরের মধ্যে আমরা 10 লক্ষ ফ্ল্যাট সেল করবো, এবং সেটার ভলিউম 3 লক্ষ কোটি টাকা। 3 লক্ষ কোটি টাকা, তার মানে কি ড্রিমটা এখন অনেক বড় হয়ে গেছে। তো আমি পিএইচডি বন্ধু আপনাদেরকে বলবো, আপনারা যারা এই যে সারাদিন আপনারা এখানে আসছেন, এখানে বিকাল থেকে, সারাদিন তো না, বিকাল থেকে আপনারা এই প্রোগ্রামটা সফল করার জন্য আসছেন। কি জন্য আসছেন? আপনারা জানেন এখানে একটা ফোরাম গঠন হবে। ফোরামের উদ্দেশ্যটা কি? ফোরামের উদ্দেশ্য হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেসটাকে চালু করা। 45 লক্ষ মানুষ আমরা বলি যে আমরা অপেক্ষায় ছিলাম সাধ্যের। আমরা সাধ্যেরকে আমাদের অনেকটা এভাবে নিই যে আমরা 43,50,000 মানুষের রিজিক সাধ্যের সাথে জুড়ে রয়েছে আমাদের। ওনারা চাইলে হয়তো আমাদের কাছে রিজিকের বরকত আসবে, আর ওনারা আটকায় থাকাতে আমাদের রিজিকের বরকত নেই। অনেক বক্তার কথা থেকে আসছে, দেখেন আমি বারবার প্রসঙ্গ বাইরে চলে যাচ্ছি, কিন্তু কথা শেষমেশ গিয়ে এক জায়গায় এসে দাঁড়াবে। সেটা হচ্ছে এই যে অনেকে বলতেছে আলিস সেন্টারে অনেকে বিরোধিতা করতেছে, এই করতেছে, আমি এই প্রসঙ্গেই যাব না। যারা বিরোধিতা করতেছে এরা কারা তাও আপনারা জানেন, আর সাধ্যের বিরুদ্ধে বিরোধিতা করতেছে এটাও আপনারা জানেন। ওনাদের প্রসঙ্গেই আমরা যাব না। বোরহান যে লাইভ করে তার চেহারাটা একটু খেয়াল করে দেখেন, তার চেহারাটা কেমন। আপনি নিজেই চিন্তা করেন, আপনার বোন যদি থাকতো আর বিবাহের প্রস্তাব আসতো ছেলের কাছ থেকে, আপনি দিতেন না। যার চেহারাই তার নিজের চরিত্রের প্রকাশ ঘটে, তার নিয়ে কথা বলা আমাদের পিএইচডি দের মানায় না। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এরপরে মনে করেন আশরাফ ভাই, আশরাফুল আমিন নামটা এখন বলতে আমার একটু বাদে, যেহেতু স্যারের নামের সাথে আমিন যুক্ত আছে। আশরাফ ভাই যে ধরনের কথাবার্তা গুলো বলে, অ্যাকচুয়ালি কি ওনার ইমেজের সাথে সেটা যায়? আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, যে কথাগুলো উনি বলেন সেগুলো কি ওনার চরিত্রের সাথে যায়? কথাগুলো 12 সালের আগ পর্যন্ত আপনারা ভাবছেন এই কথাগুলো ওনার মুখ থেকে বের হইতে পারে?
আপনারা বোঝেন এই কথাটা, কিন্তু উনি বুঝতেছেন নাকি হাস্যকর। কথাটা খেয়াল করেন, কিন্তু মূল্যবোধটা বুঝেন। কিন্তু এই জন্যে তাদের নামে গীবত, সমালোচনা বা যাই হোক, যে স্যার বলেন সুন্দর করে অনলাইনে গীবতটা গীবত না, কিন্তু কারণ শুনতেছি কথা, তাহলে তো এটা আমি গীবত করতেছি না। তো বিষয় হচ্ছে পিএইচডি ফোরাম গঠনের উদ্দেশ্য হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডকে চালু করা। অনেক পিএইচডি ডায়মন্ড বলে যে কথায় আসছে যে স্যার আমাকে কেন বলেন না। এই যে এখন বলার সময় আসতেছে, স্যাররা বের হয়েছেন জানুয়ারিতে, জানুয়ারির পরে কতগুলো ঝামেলা গেল, আমাদের চেয়ারম্যান স্যারের উপরে কতগুলো ঝামেলা গেল, এমডি স্যারের উপরে কতগুলো ঝামেলা গেল। তারপরও তো আমরা জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশ আম জনগণ পার্টি এবং শব্দ সহ দুইটা নতুন জিনিস কি পাইছি না? কি পাইছি? উত্তর দেন। দেখেন, আমিও পিএইচডি, আবারও বলতেছি মূল্যায়নের দিক দিয়ে আপনিও পিএইচডি। আমি জোরে জোরে কথা বলতেছি, উত্তরটা তো অন্তত আপনি জোরে দেন। কি আমরা দুইটা নতুন জিনিস পাইছি? আচ্ছা, সুন্দর। তাহলে এখন বিষয় হচ্ছে পিএইচডি ফোরাম গঠনের উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের পুনর্জাগরণ। ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেসটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যে সকল ডিস্ট্রিবিউটররা অপেক্ষায় আছে, কাদের অপেক্ষায় আছে জানেন? আমার আপনার তথ্যের অপেক্ষায় আছে। ডায়মন্ডরা যেমন বলে এমডি স্যার তো ফোন দিল না, ডিস্ট্রিবিউটররা বলে কই আমার আপলাইন পিএইচডি তো আমারে ফোন দিল না। তাহলে আজকের পর থেকে অন্তত এই রুম থেকে বের হয়ে আপনাদের ভাই দায়িত্ব হয়ে গেল একটা, সেটা হলো আপনাদের নিজের টিমে। শোনেন, যদি আপনারা একেবারে মানে হিসাব করে করেও পিএইচডি হন, তাও 1680 জন পিএইচডি হওয়ার জন্য ডিস্ট্রিবিউটর প্রয়োজন, 1680 জন। এখানে আপনারা যদি 50 জনও থাকেন, তাও 1 লক্ষ মানুষের নেতা আপনার এখানে বসা, 1 লক্ষ মানুষের নেতা আপনার এখানে বসা। আপনারা যদি আপনাদের টিম নিয়ে আরো অর্গানাইজ করতে চান, তাও চট্টগ্রামে এমন কোন স্টেডিয়াম নেই যেখানে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। কত বড় নেতা, মানে দলের নেতৃত্ব আপনারা দিচ্ছেন। তাই আমি আপনাদেরকে বলবো ভাই, আপনারা যে যা দায়িত্ব পেতে যাচ্ছেন সামনের দিনে, আপনারা চট্টগ্রামের ভিতরে একটা ঐক্য তৈরি করেন, সকল পিএইচডি কে টাচ করেন। কোন পিএইচডি কি করেছে ওই চর্চাতে আমরা পরে যাই। আগে ডেস্টিনি 2000 লিমিটেডের পুনর্জাগরণ ঘটাতে হবে। ডেস্টিনি 2000 লিমিটেডের যে মর্যাদা, যে সম্মান, যা একটা অপশক্তি চেয়েছিল শেষ করে দিতে, আল্লাহ যেহেতু এত কিছু পর আবার ফিরাই নিয়ে আসছে, তাইলে আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। আমরা কি ইতিহাস গড়তে পারবো? পারবো। দেখছেন, আমি খেয়াল করতেছি কিন্তু আপনারা অনেকে এখন স্পিড আছে, অনেকের মধ্যে স্পিড নেই। আসলে 13 বছর পরে তো অসুবিধা নেই, আমরা ইনশাআল্লাহ খুব ভালো করব, আমরা বিশ্বাস করি। সাবদের ঘোষণা মোতাবেক যে কমিটিটা আসবে, আপনারা সকলে সেটা মেনে নেবেন। শুধু একটা কথাই বলবো, আল্লাহ নিজেও কোরআন পাকে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ শিখাই দিচ্ছেন যে হে আল্লাহ, আপনি আমাকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করুন। সূরা ফালাকের শেষ আয়াত, হে আল্লাহ, আপনি আমাকে হিংসাকারীর হিংসা থেকে রক্ষা করুন। তো আমি বলবো, আপনাকে যদি কেউ আজকের পর থেকে বলে, ডিমোটিভেটেড করতে চায়, মনে রেখেন সে হচ্ছে ওই হাসদ, হিংসুক, যে আপনার সামনের দিনের সফলতাকে হিংসা করছে। আপনি তার জন্য মাপ চাবেন। আমি বিশ্বাস করি 12 আউলিয়ার জায়গা, এখানে এমন এমন ওলিয়া উলিয়া সাহিত্য, হ্যাঁ, এখানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ শারক মাজার পর্যন্ত আছে। উনি কুতুবুল আরিফিন ছিলেন, আপনারা জানেন নিশ্চয়ই। উনি কত বড় মাপের সুফি সাধক ছিলেন। আছেন শাহ আমানত রহমতুল্লাহ। শাহ আমানত রহমতুল্লাহ সম্পর্কে তো আমি এরকম জানি যে উনি জায়নামাজ বিছায় পানিতে ভাসে যেতেন। জানেন এটা আপনারা? উনি একটা কোর্টের জজ সাহেবের হাওয়া দিতেন। এবার একদিন বাইরে বের হয়েছে, দেখতেছে এক লোক বসে কাঁদতেছে। কি হয়েছে? তার জমির একটা কাগজ আনেনি, তাই জমির মামলা খারিজ হয়ে যাবে, তার বিরুদ্ধে যাবে যদি জমির কাগজ না আনতে পারে। সন্দীপ পাড়ি লোকটা, তা শাহ আমানত রহমতুল্লাহ তাকে বলছে, তুমি আমার সাথে আসো। চোখ বেঁধে দিয়ে একটা জায়নামাজ বিছাই দিয়ে বলছে, যেখানে গিয়ে থামবে চোখ খুলবা, তোমার কাগজ নিবা, আবার একইভাবে চোখ বেঁধে এই জায়গায় উঠবা, আবার যখন থামবে তখন চলে আসবা। পরের দিন যখন কোর্টে কাগজটা সাবমিট করছে শাহ আমানত রহমতুল্লাহ ওই এজলাসে, উনি তখন হাওয়া দেয়, উনি ব্রিটিশ জজকে হাওয়া দেয়। তা বলতেছে, তুমি না গতকালকে বললা, ওই মক্কেলরে বলতেছে জজ সাহেব, যে কাগজ আনোনি, তাইলে তুমি এই কাগজ এখন নিয়ে আসলা কোথা থেকে? বলবেই না। লাস্টে যখন জজ সাহেব বলতেছে, তোমার মিথ্যার কারণে আমি তোমার বিপক্ষে রায় দেবো,
তখন বলতো যে সত্যটা শোনেন, কালকে আপনার পাশে যিনি হাওয়া দিচ্ছে উনি আমাদের যাই নামাজের করে পাঠাই দিয়েছে সন্দীপ, এবং আমি সেই কাগজ নিয়ে আমার চলে আসছি। এই যে নিউ মার্কেটের পাশে লাল দিঘির পাড়ে মনে ওনার মাজারটা না, কি অসম্ভব ব্যাপার চিন্তা করেন। আপনাদের চট্টগ্রামে সাহিত্য উনি এরকম অসম্ভব বিষয়ের মধ্যে যেহেতু বসবাস করছেন, অসম্ভবকে বিশ্বাস করতে পারাটা কিন্তু এক ধরনের আমি বলবো অসম্ভবকে যে বিশ্বাস করতে পারে তার দিয়ে পৃথিবী জয় করা সম্ভব। তো স্যারের কাছ থেকে এই জিনিসগুলো শেখা, যা কিছু বললাম মাইক্রোফোন ধরা থেকে শুরু করে কথা পর্যন্ত এভরিথিং স্যারের কাছ থেকে শেখা। ওনারাই অভিভাবক, ওনাদের কাছ থেকে শিখছে। জানি না ওনাদের সাথে দেখা না হইলে হয়তো জীবনটা কিরকম হইতো। আজকে যা কিছু ওনাদের সাথে পরিচয় হয়েছিল বলে। তো বিষয় হচ্ছে ওনাদের নেতৃত্ব করবো, আর এগুলো করে কম্পেয়ারে যায় না। স্যাররা একটা ডিসিশন নিছেন, ডিসিশনটা আমরা শোনার অপেক্ষায় থাকবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। আজকে আমরা এই হল রুমে শুধুমাত্র পিএইচডি দের নিয়ে একটা স্পেশাল মিটিং করলাম। আমি বিশ্বাস করি চট্টগ্রামের পিএইচডি রা চাইলে আমরা নেক্সট প্রোগ্রাম চট্টগ্রাম স্টেডিয়ামে করব। কি পারবো? কেন করব? কারণ সমস্ত ডিস্ট্রিবিউটরকে ডেস্টিনির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তুলে ধরার জন্য। আজকে আপনারা যারা আসলেন আপনারা ডেস্টিনি সম্পর্কে কম বেশি জানলেন বর্তমান পরিস্থিতিটা। আগামীতেও আমাদের যতগুলো প্রোগ্রাম হবে আপনারা জানতে পারবেন। আমাদের সাথে থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। আমাদের দুই অভিভাবক ওনারা যেন আমাদের মাঝে যেহেতু ফিরে আসছেন, ওনারা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য যে নির্দেশনা দিবেন আমরা ইনশাআল্লাহ তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কি পারবো? আমরা রাজি আছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আগামী দিনের ডেস্টিনি 2000 পিএইচডি ফোরাম চট্টগ্রাম বিভাগীয় ফোরামকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদেরকে নিয়ে আগামী দিনের পথ চলা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট জুলফিকার সাহেব জিতু ভাইকে। এই পর্যায়ে আমার শিডিউলে নাই, বাট এরপরও আমি একটা জিনিস খুব কিউরিওসিটি ভাবে করতে চাই। আমি আমাদের এখানে সর্বকনিষ্ঠ যিনি উপস্থিত আছেন, এটা একটা ড্রিম আসলে যে বাবা এবং ছেলে একই সাথে বসে আছে, একটা স্বপ্ন কিন্তু একই সাথে বসে আছে। আমি চাই যে আমাদের মিস্টার জুনিয়র হুসাইন ওনাকে ওনার মূল্যবান কিছু কথা আমাদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য, যদিও আমার লিসেন বাট আই এম ভেরি কিউরিয়াস টু লিসেন টু হিম অ্যাকচুয়ালি। ওনাকে জোরদার করতালি প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাকে এই সুযোগটা দিয়েছেন, এর জন্য আপনার সামনে কথা বলার জন্য। আমি যখনই মাইকটা হাতে পাই আমি অনেক কৃতজ্ঞতায় থাকি যে আপনাদের মতো আগ্রহ এবং ডেডিকেটেড মানুষদের সাথে আমি কথা বলতেছি এবং আপনাদের সামনে আসা আমার জন্য একটা বিশাল পাওনা। তো আমি আমার বক্তব্যটা ছোট রাখবো এবং সবার থেকে দোয়া এবং সালাম চাইবো। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে খুবই কিউরিয়াস ছিলাম যে স্যারের পাশে বসে আছে, ওনার বক্তব্য তো ডেফিনেটলি স্যারের মধ্যে হবে। আমরা কি সেটা প্রমাণ পেয়েছেন? যাক, ওনার সুস্থতা কামনা করছি, ওনার পারিবারিক সুস্থতা কামনা করছি আমরা এবং স্যারের থেকে এই কামনা করছি। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডেস্টিনি লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক, চেয়ারম্যান এবং আচ্ছা আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, ডেস্টিনি লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী উপদেষ্টা পিএইচডি ফোরামের, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছুই নেই, বিজনেস সায়েন্টিস্ট এবং যিনি আমাদের রক্তের সাথে মিশে গেছেন। আমরা সবসময় বলতে পছন্দ করতাম, যদিও রক্তের গ্রুপ অপোজিটিভ, আমরা সবসময় বলতাম রক্তের গ্রুপ কি, কেউ জিজ্ঞাসা করলে আমরা বলতাম ডেস্টিনি গ্রুপ। এই একজন ব্যক্তি আমাদেরকে সেটা ইনসার্ট করে দিয়েছেন আমাদের ব্রেইনের মধ্যে। হি ইজ অনলি দ্য মেন্টর অফ আওয়ার মিস্টার রফিকুল আমিন। Assalamu alaikum.
মুখ্য অতিথি, সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে এতগুলো লোকের কথা শোনার জন্য ধন্যবাদ। আমাদের আরো একটা জরুরি কাজ আছে, অর্থাৎ আমরা রাত্রের খাবার খেয়ে আমাদের একটা মিটিং আছে, জরুরি মিটিং। আমার চেয়ারম্যান সাহেব, সেই কারণে আমাদেরকে যে কোনো অবস্থাতেই তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলে নেই। তারপরে সেটা হচ্ছে কি, আমি বিশ্বাস করি পিএইচডির মধ্যে আমরা কিছু ভ্যালু এডিশন করেছি। ভ্যালু এডিশন বুঝো তো, কোন একটা জিনিসের যা মূল্য আছে তার সাথে মূল্য আরো বৃদ্ধি পায়, এটা নাম হচ্ছে ভ্যালু এডিশন। আপনাদের মধ্যে ভ্যালু এডিশন হয়েছে, তাই আপনাদের কিছু কাজ আছে। সেই কাজগুলো হচ্ছে, যেটা একটু আগে বিভিন্ন বক্তারা বলে গেল, সেটা হচ্ছে চট্টগ্রামে আমরা একটা বড়সড় পরিসরে একটা অনুষ্ঠান করতে চাই, যেটা ঢাকার পরেই, কারণ ঢাকা তো একটা হবে পিএইচডি ফোরামের মিটিং, এখানে একটা বড় করে অনুষ্ঠান করতে চাই পিএইচডি ফোরামের, যেখানে ডিস্ট্রিবিউটররা সবাই জানুক যে ডেস্টিনি আবার ফিরে আসতেছে। এখন দেখেন, আমরা একটা আইনি জটিলতার জন্য আমরা আটকা পড়ে আছি। আমাদের অ্যাভেলেবল করার লাইসেন্সটা পাচ্ছি না, অ্যাকাউন্ট গুলা খুলে দিচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্ট গুলার সমাধান হচ্ছে না। এই বিষয়ে কিন্তু চুপচাপ কাজ করে যাচ্ছি। আমি কিন্তু 12 বছর জেলে কিন্তু শুধু জেল খাটে নাই, আমি প্রচুর কাজ করেছি, প্রচুর মামলা ফেস করেছি, সিভিল মামলা, ক্রিমিনাল মামলা, যেগুলা নীরব সাক্ষী আমার সাথে 2-1 আছে যারা আমাকে সহযোগিতা করছে মামলাগুলো পরিচালনা করার জন্য, কিন্তু এটা বাজারে আসে নাই। তো আমি একটু প্রসঙ্গক্রমে, যেহেতু আকাশ একটা কথা বলে গেছে, ওই বিষয়ে আকাশ বলে গেছে যে হয়তো সে মনে করছে আজকে নতুন বলে গেছে, এই বিষয়টা আমি শুনেছি, জানি আমি। বিষয়টা শুধু এইভাবে হইলে হইতো, এইভাবে না, আরো অত্যন্ত জঘন্যভাবে এই ঘটনাটা ঘটেছে। সেটা হচ্ছে ডেস্টিনি 2000-এর টোটাল সম্পদ গোপনে বিক্রি করার একটা ষড়যন্ত্র হয়েছিল। টোটাল সম্পত্তি একটা গ্রুপের কাছে, বাংলাদেশের একটা বিশাল বড় গ্রুপ, আমি গ্রুপের নাম উচ্চারণ করতে চাই না, কারণ ঘটনা চক্রে ওই গ্রুপের মালিক কিন্তু আমার বন্ধু, তাই উনি যদি অনলাইনে দেখে আমি এই নামটা প্রকাশ করছি, কষ্ট পেতে পারে। শুধু ঘটনাটা বলবো, এই ঘটনাটা রটানো হয়েছে যে আমার থেকে সম্মতি নেওয়া হয়েছে জেলখানা থেকে, এটা একটা ডাহা মিথ্যা কথা ছিল। এবং যে মিথ্যাচার করেছে সেও আমাদের উচ্চ পদস্থ একজন কর্মচারী, কিন্তু পার্টনার না। তার নামে আমি বলবো না, কারণ সে তখন আর আপনাদের সামনে জীবনও দাঁড়াতে পারবে না। এই লোক প্রচার করেছে জেলখানা থেকে নাকি আমার সম্মতি নিয়েছে এই সম্পত্তি বিক্রি করার। এই সম্পত্তি বিক্রি করার জন্য যে ষড়যন্ত্র হয়েছে, একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, তার নামও আমি জানি, বলবো না, তার সাথে একটা আঘাত করা হয়েছে যে তাকে একটা পাওয়ার দেওয়া হবে। পাওয়ার দিলে উনি কি করবেন, এই আমাদের সমস্ত সম্পত্তিগুলো ওই গ্রুপের কাছে লিয়েন দিয়ে বিক্রি করে ফেলবেন। এরপর তাদের থেকে ধারাবাহিকভাবে টাকা নিয়ে মানুষের টাকা পরিশোধ করবে, ডেস্টিনি শাটডাউন করবে। আর এটা করার জন্য, নিশ্চিত হওয়ার জন্য, এইখান থেকে তারা 2 জন, ওই লোকটা আমাদের এসে কর্মকর্তা এবং ওই সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, তারা মালয়েশিয়া গেছে। মালয়েশিয়া গিয়ে সেখানে আমাদের 3 জন প্রাক্তন পরিচালকের সাথে গোপনে মিটিং হয়েছে। মিটিং এ 3 জন সম্মতি দিয়েছে যে হ্যাঁ সব বিক্রি করে ফেল। তারপরে আসছে বাংলাদেশে। বাংলাদেশে এসে তারা যখন এটা ওই কন্ট্রাক্টে সই করতে বলছে, আমাদের 2-1 জন শেয়ার হোল্ডার ব্যাকি বসছে। এরা এটা তো একটা জোচ্চুরি হচ্ছে, কেন আমরা এই লোকের এই পাওয়ার দেবো? আমরা পাওয়ার দেওয়ারকে, আমরা আমাদের ইয়েকে এমডি সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা না করে আমরা এই কাজ করবো না। তখন বলছে আমি এমডি সম্মতি নিয়ে আসছি। চিন্তা করেন কত বড় মিথ্যা কথা বলছে। আমার সম্মতি দেখাই করতে আসে না এই লোক, যে লোকের কথা বলেছে। ওই লোক যে লোকের কথা বলছে সে লোক জীবনেও কোনোদিন জেল গেটে দেখা করতে আসে নাই। প্রিজন সেলে একবার শুধু আমাকে দেখে নিচ্ছিল, 1 বা 2 বার। সেটা তো আর জেলখানা না, প্রিজন সেলে 1-2 বার। কিন্তু বলছে আমি জেলখানা থেকে পারমিশন নিয়ে আসছি। সেই লোকেরা আমি কিন্তু আমার মনের তালিকায় রেখে দিচ্ছি, বিচারিত করা হবে। তাদেরও বিচার করা হবে যারা মালয়েশিয়ায় বসে সম্মতি দিচ্ছে, আর তাদেরও বিচার করা হবে যারা এখানে উদ্যোগ নিয়েছে সম্পত্তিগুলো লিকুইডেশন করার। কত বড় ভয়াবহ ঘটনা আপনি চিন্তা করতে পারেন। টোটাল ডেস্টিনি অ্যাসেট বিক্রি করার প্ল্যান করা হচ্ছে।
এই চট্টগ্রামের আপনার কক্সবাজার হোটেল হচ্ছে শুরু করে ডিস্ট্রিক্ট টিউবুলেশনের বেচত হয়েছে, অনেক জায়গা এবং গাছ বিক্রি করে হচ্ছে, আপনারা অনেকে জানেন না তো। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন বহু জায়গা বহু গাছ বিক্রি করে ফেলছে এই চট্টগ্রামে বাস করে চট্টগ্রামের অধিবাসী কিছু কর্মকর্তা আমাদের কোম্পানি, তারা শেয়ার হোল্ডার, তারা বিক্রি করে ফেলছে। এবং ওই টাকা কি কারণে দিচ্ছে তারা? এই টাকা ভাগযোগ্য করে খাওয়া হয়েছে। আরো বড় অপরাধ করছে কি, বিক্রি করছে ট্রি প্ল্যান্টেশনের জায়গা, ট্রি প্ল্যান্টেশনের গাছ, আর টাকাটা রিসিভ করছে ওই ব্যক্তি তার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে। আমরা চুপচাপ আছি কেন জানেন? সময় আসুক, সময় ভালো সময় হিসাবে আসবে, এখন তাদের সাথে তাড়াতাড়ি করার সময় না, শুধু ঘটনাগুলো বলে রাখছি। তারপর আমাদের কুয়াকাটাতে ঝড়ে গাছ পড়ে গেছে, সেই গাছগুলো বিক্রি করে দিচ্ছে, আর সবকিছুর নেতৃত্ব দিচ্ছে তৎকালীন চেয়ারম্যান, যে এখন লন্ডনে থাকা আছে। কত ভালো লোক দেখেন, তার নেতৃত্বে সমস্ত অপকর্মগুলো হয়েছে। আমি চিন্তা করতে পারি না যে ডেস্টিনি বন্ধ করার কি সুন্দর পরিকল্পনা করা হচ্ছে, এবং সেখানে বারবার বলার চেষ্টা করেছে যে আমরা নাকি ডেস্টিনি চালাইতে দেইনি, আমরা নাকি জেলখানা থেকে বেরোতে চাই না, আমরা নাকি ভয় পাইছি। কি আশ্চর্য, ভয় পেলে তাহলে সারেন্ডার করলাম কেন? চলে তো যেতে পারতাম। আর আমি তো আমার ফ্যামিলি নিয়ে তখন বাইরে ঘুরতেছি, যখন গন্ডগোল লাগে পেপারে লেখালেখি হবে তখন বাইরে, আমার স্ত্রী বুঝতে পারি সন্তান সবাই নিয়ে, তাহলে আমি আসলাম কেন আমার দেশে? আকাশের কথা প্রসঙ্গে কথাটা বললাম, এই ঘটনাটা আকাশ জানা যে আমি জানি, আরো ভয়াবহ ভাবে জানি। কোন একদিন সময় আসবে ইনশাল্লাহ আপনাদেরকে খালি মনে করে দিবেন আমাকে যে কারা কারা এই কাজ করছে, এইটাই শেষ না। আচ্ছা, আপনারা কি জানেন না যে 2012 সালের পরে ডেস্টিনি বন্ধ ছিল, ব্যবসা বন্ধ ছিল? তো এখন যদি কোন একজন ব্যক্তি এসব বলে যে 12 বছর আমি ডেস্টিনিকে 11 কোটি টাকা লোন দিছি, কেমন লাগবে আপনার? সেটা কারেন্সি লোনটা দিছে কে? সে বলতেছে, কিন্তু ওই যে শুনেন কি বলতেছে, 11 কোটি টাকা পায়, এটার এগেইনস্টে সে 6 লক্ষ শেয়ার নিয়ে দিবে। আপনি শুনতেছেন কিছু, বুঝতেছেন কি বলতেছে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার 11 কোটি টাকা যে লোন দিচ্ছ, উৎস কোথেকে? তুমি যেমন বাবা ফেসে গেছো, 11 কোটি টাকার উৎস দাও, কারে দিলা, কোথায় খরচ করলা? কি আজব কথাবার্তা। আমরা ভাত খাইতে পারতাম না, আমাদের সংসার চলতো না, আমরা উকিলের টাকা দিতে পারতাম না, আমরা টাকা নিছি আপনাদের থেকে কোশেয়ারের নামে, ভিক্ষা নিছি রীতিমতো এগুলো আপনাদের থেকে। কেউ 500 টাকাও দিছে জানেন, কেউ 500 টাকাও দিছে আমাকে, সেটাও আমি লিখছি, তাই না? দিয়ে অনেক সময় বলছে থাক এটা লেখেন না, এটা আপনি কন্ট্রোল খাই। সেখানে আমরা চলতে পারি না। তুমি 11 কোটি টাকা কোথেকে দিয়ে দিলা? কিভাবে পেলে? 11 কোটি টাকার উৎস কি? তাহলে বুঝে গেল যদি প্রকৃতি দিয়ে থাকো, কি পরিমাণ জায়গা আমার বেঁচে এই টাকা দিছ, তাই না? এগুলো এখন অডিট করতে হবে। আপনারা অনেকে আপনাদের একটা কাজ করেন না কেন ভাই? আপনারা এত প্যাসিভ কেন? একটু অ্যাক্টিভ হন। আমি আপনাদের কাছে সবার কাছে অনলাইনে যারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে থাকবেন, 173/22 যে তাবিজটা বেছে বেছে পানি খাওয়া হচ্ছে, এটার নাম হিসেবে তাবিজ জুবাই খায় পানি, ওই 173/22 বাংলা ইংরেজি দুইটাই সংস্করণ আপনাদের কাছে পাঠায় দেবো, আর তাফসীর করে করে লিখে দেবো আমি যে কি লেখা ছিল। শুনেন কি লেখা ছিল। ওইখানে লেখা ছিল, এইভাবে লিখছে, শুরু করছে এইভাবে রায়টা, যে কোন একটা একটি এভাবে লিখছে, একটি প্রতিষ্ঠান একটা ব্যক্তি, কিন্তু সে আর্টিফিশিয়াল ব্যক্তি। সে প্রতিষ্ঠানে অনেকে কাজ করে, অনেক শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার অনেকে আছে। তার মধ্যে থেকে গুটিগত কর্মকর্তা কর্মচারীর অপরাধে তারা যদি জেলে যায়, এটার জন্য কোম্পানি দায়ী থাকে না। সুন্দরভাবে লিখছে জাজমেন্ট। কি বলছে আবারও, যেহেতু কোম্পানি একটা ব্যক্তি, সেই ব্যক্তির অধীনে কিছু কর্মকর্তা কর্মচারী কিছু অন্যায় করতে পারে, তার জন্য সে জেলে যেতেই পারে। তার অর্থ এই না যে কোম্পানিতে বাকি লোকেরা ভুক্তভোগী হবে। তাই যারা সাজা দণ্ডপ্রাপ্ত হয়েছে তারা সাজা খাটতে থাকুক। দেখেন, বাকি লোকেরা কোম্পানি চালানোর জন্য এবং বাইরের থেকে আরো কিছু বিশ্বস্ত নির্ভরযোগ্য অভিজ্ঞ লোকেদের দিয়া একটা বোর্ড বানাই দিলাম। এগুলো শুরু রাত। সেই বোর্ডে একজন বিচারপতিকে দিছে, তাকে একটা নির্দেশ দিছে যে আপনার কাজ হচ্ছে প্রথমে আপনি এজিএম করবেন, অডিটর নিয়োগ দিবেন, এবং 2011 সাল থেকে, আবার খেয়াল করেন, কারণ 2011 সাল থেকে আমাদের অডিট বন্ধ,
2011 সাল থেকে এই পর্যন্ত সভাটি শেষ করবে। আর আমি দেখি কি আমাকে ধমকা দিচ্ছে 2001 সাল থেকে নাকি শুরু করবে। কিন্তু বাবা 11টা শেষ করাবে, আর 1 সাল থেকে করলে তো অনেকেই বিপদে পড়ে যাবে। দেখবো ওরা তসবিহ মধ্যে থাকবে, ওরা তসবিহ মধ্যে থাকবে, আল্লাহ বাসা আল্লাহ বাসা, কারণ 2001 থেকে ধরতেছে। আমাদের তো কোনো সমস্যা নেই, কারণ কারে কি বুঝাইতেছে জানি না। আমাকে নাকি আবার আরেকটা কথা বলছে, আমাদের নাকি সব বাজারতে গেছে, আমার আর হোলসেলের শেয়ার বাজারতে গেছে। একটা কথা বলি আপনাদের কাছে আজকে, ধরেন তর্কের খাতিরে তো ধরি যে বাজার তো হয়ে গেছে, তো তাদের তো খুশি হওয়ার কথা না, তাদের তো বিরোধ করার কথা, কাম দেওয়ার কথা যে আল্লাহ আমির হোসেনের শেয়ার বাজার থেকে আমরা এটা মানি না, আন্দোলন করার কথা। দেখি কি উল্লাস করতেছে, খুশি গেছে। এই তো এদেরকে রাস্তায় লেখা করে নাম, আমার নাকি রাস্তায় লেখা করে নামাই দেবে, বুঝে নিবা। আমি তাহলে তো আমার নতুন কাপড় চোপড় কিনাম, কখন নামাই দেবে বুঝতে পারি না। রাস্তায় লেখা করে নামাই দেবে, তাদের ভাষায় এগুলো। আপনি এদেরকে কি মনে হয় এরা ডেস্টিনির ভালো চায়? কখনো না। এবার আসেন কি করেছে, এইটা ছিল প্রথম। তারপর আমি ভালো করে পড়লাম, ওরা দেখি কি এক জায়গায় লিখছে, কি লিখছে দেখেন, যে বর্তমান বোর্ডের উচিত হবে শ্যাল লিখছে, বোর্ড শ্যাল রিটেন দি ম্যানেজিং ডিরেক্টর অফ দিস ইউ। লিখছে বোর্ডের উচিত হবে এমডি কে রেখে দেয়া, অথবা তারা চাইলে বদলাইতে পারে, অথবা তারা চাইলে বদলাইতে। তোরা চাইছিস কেন, চাইবি কেন, যেখানে বোর্ড তোদের সুযোগই দিচ্ছে। অথচ বলা হচ্ছে আমার নাকি বাতিল করেছে। বলো তো, যে লোকের শেয়ার বাতিল করে তারা আবার এমডি একটা করবো কেন? কথাটা কন্ট্রাডিক্টরি না? আচ্ছা, এখানে শেষটা কিন্তু আরো আছে। এরপরে তাদেরকে নির্দেশ দিচ্ছে, তোমরা দ্রুত কোম্পানি কোর্টে যায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য দরখাস্ত করো, তারপরে এই করো, সম্পত্তিমূলক কারণের জন্য চেষ্টা করো। আর এই বিষয় বলে দিচ্ছে দুদক যেন হেল্প করে, বাংলাদেশ ব্যাংক যেন হেল্প করে, আরজিএসসি যেন হেল্প করে। একটা কাজও করে নেই, এই কাজগুলো একটাও করে নাই। কিন্তু শুধু গাছ কাটছে, জমি বেচছে আর খাইছে, পয়সা পয়সা কিন্তু ইয়ে দিচ্ছে, আপনার অনারিয়াম দিচ্ছে। চিন্তা করতে পারেন আপনি। আচ্ছা, এরপর আবার লিখছে ব্যবসা শুরু করতে গেলে এজিএম না করে কিন্তু ব্যবসা করা যাবে না। কেন? একদম লেখা দিচ্ছে এজিএম না করে ব্যবসা শুরুই করতে দেবে না। এখন হোয়াট ইজ ব্যবসা? ব্যবসা মানে অ্যাভেলেবল ছাড়া আরো অনেক ব্যবসা করা যায়, কারণ অ্যাভেলেবল করতে গেলে কিন্তু আপনাকে অ্যাভেলেবল লাইসেন্স দিতে হবে। তাহলে অন্য ব্যবসা শুরু করলো না কেন? অন্য কিছু তো করতে পারতাম, গাছটা তো অন্তত বইটা বেচতে পারতাম, জুট মিল ছিল এটা চালু করতে, আর অনেক কিছু ছিল। আমরা না জানি, তোমরা তো বাইরে, হাইটেক অনেক কিছু ছিল। আমি জানি না এগুলো কেন করলো না। ঠান্ডার মধ্যে ছিল, আরে বাবা কিভাবে তাড়াতাড়ি কোম্পানি সবকিছু বেঁচে দেয়। শুনেন, আপনি চিন্তা করতে পারেন না এরা কি করছে। যখন আসার দিয়ে মানুষ পড়ে গেছে, বসে গেছে, মরে নাই, তাড়াতাড়ি তার কাপড় কাপড়ের ব্যবস্থা করতেছে, বুঝতেও পারে না যে এখনো মরে নাই। কি আশ্চর্য! কবর দেখতে গেছে তার জন্য, মোংলা রাখতে গেছে জানাজা করার জন্য, আইসা দেখে আইসা আছে, সর্বনাশ। পাস চেক করে নেই, না না, মানে চাইছে তো এটা মরে যায়। আপনারা কিন্তু পিএইচডিরা বলে দিলাম, আপনারা কিন্তু ডেস্টিনির পরোক্ষ মালিক, শেয়ার হোল্ডার। পরোক্ষই যেন বেশি, সরাসরি আপনাদের শেয়ার না থাকতে পারে, সরাসরি শেয়ার না থাকতে পারে, তবে ব্যবসায়ী শেয়ার মালিক। তার জন্যই তো আপনার পদবীর নাম হচ্ছে প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। তা আপনি এটা থেকে বেঁচে যাচ্ছেন কেন? তাই আপনাদেরকে আমি কিছু কাজ দেবো ভাই, কিছু মনে করেন না। প্রথম কাজ, আপনার আগে আনুষ্ঠানিকভাবে ডিসেম্বরের 14 তারিখে একটা বড় অনুষ্ঠান করবেন, এবং এখানে সবাইকে জানান দিবেন। সেই দিন রোববার, আমরা দরকার শনিবারে সন্ধ্যায় ফ্লাইটে আমি অবস্থান চলে আসবো আল্লাহ বাসায় রাখি। এবং এর আগে কিছু কাজ করতে হবে আপনাদেরকে। পিএইচডি ফোরাম মানে এই নয় যে আপনি খালি লেভেল লাগাই চলবেন আমি পিএইচডি ফোরাম। আমি চাই পিএইচডি পরিবার, অনেক পরিবারের অনেকে মারা গেছে, ডায়মন্ড মারা গেছে। প্লিজ আপনাদের কাজ হচ্ছে এদের তালিকা বাইর করেন, খবর দেন, আমরা আপনাদের সহযোগিতা আসতেছি। আপনাদের যে ওয়ারিশ মারা গেছে, মানে যে মারা গেছে তার ওয়ারিশ যারা আছে তাদের নামে আমরা সেন্টার ট্রান্সফার করে দেবো। একটা কোর্স যেভাবে হোক একটা মেকানিজম করে আমরা তাদের নামে পিএইচডি সেন্টারটা দিয়ে দেবো। আর আপনাদেরকে যেটা করবো, এই পিএইচডি ফোরামের কিন্তু ঘোষণার পরপরই আমি একটা কাজ করে দেবো। আমাদের সার্ভার কিন্তু রেডি আছে, এটা টুকটাক দিয়ে জন্য জানি।
এই সার্ভারে আপনাদেরকে ইউজার আইডি বানায় দেবো, বুঝলেন তো? ইউজার আইডি মানে আপনি নিজে যেন পিএইচডি, শুধু পিএইচডিদেরকে দেবো আপাতত। পিএইচডি আগে প্র্যাকটিস করেন। কেন প্র্যাকটিস করুন? আপনি ঢুকে বিং সার্চ করবেন, ওখানে আমাদের সফটওয়্যার একটা বিউটিফুল জিনিস আছে, সেটা হচ্ছে আপনি একসাথে ডেস্টিনি সেন্টার টেন্টার তো দেখবেনই, মাল্টিপারপাসের তথ্য দেখবেন, ট্রিপলেশনও দেখবেন। একই আইডিতে একই আইডিতে দেখবেন ইভেন আপনি কোন প্রোডাক্ট দিয়ে জয়েন করছেন, মানি রিসিপ্ট নাম্বার, নতুন মানি রিসিপ্ট প্রডিউস করতে পারবেন আপনি। কারণ আপনাকে আমরা যখন এই স্ট্যাটাস দেবো সেটা হচ্ছে ডোরা স্ট্যাটাস, সবাইকে এটা দেওয়া যাবে না, বুঝছেন তো? ডোরা একজন এজেন্ট, তা আপনার কিন্তু এক্সারসাইজ করার জায়গা বেশি বেড়ে যাবে। আপনি চাইলে একজন লোকের মাল্টিপারপাসে শেয়ার কত, সে ডিএবিসি তে কোথায় কি পায়, আইএনডিবি তে কত পায়, গাছের প্যাকেজ কবে কিনছে, সেটা কিনছে, মানে এখন ডিটেল চলে আসবে আপনার কাছে। আমি চাই আপনারা পিএইচডিরা ওইটাতে আগে নিজেরা এক্সারসাইজ করে তারপর আপনাদের ডাউনলাইনকে ডাকেন, নিজে কাস্টমার সার্ভিস দেন। আমার দরকার কি? আপনি নিজে কাস্টমার সার্ভিস দিয়ে আগে তো হালনাগাদ করেন যে আপনার জমির দলিল খতিয়ান সমস্যা সব ঠিক আছে, আগে তো এগুলো ঠিক করবেন, কাগজপত্র ঠিক করে রাখবেন, তারপরে আপনি ফোকাস করবেন আগে দিক দিয়ে আমরা কি করতে থাকবো, আমরা লাইসেন্সের জন্য কাজ করে যাবো। তবে আমার একটা কমন সেন্স কাজ করছে, নির্বাচনের আগে বোধ আমাদেরকে লাইসেন্স দেবে না এই সরকার, কারণ এই সরকার একটু আমাদেরকে মনে করতেছে আমরা কন্ট্রোভার্সিয়াল, তাই তারা ভয় পাচ্ছে। আমার ডেস্টিনি না দরকার নেই, তোমরা নির্বাচিত সরকার এলে তখন লাইসেন্স নিও, এখন মাফ করে দেয়, এখন পারবো না, আমরা বসে থাকবো নাকি, ভাত খাবো না? তাই তো আমি উদ্যোগ নিচ্ছি একটা ব্যবসা। আর আমাদের লাইসেন্স যদি বাই চান্স না দিতে চাই, আমরা আদালতে যাবো, অসুবিধা কি? আদালত আমাদের জন্য খোলা আছে, আমরা ন্যায় বিচারের জন্য আমরা ইয়ে করবো, আন্দোলন করবো, আমরা ইয়ে করবো, আইনের দ্বারস্থ হবো। আমরা যদি এক থাকি অনেক কিছু করতে পারবো। আমি তো এইভাবে দেখি, চট্টগ্রামে আমাদের যে জায়গা জমি আছে, বৃহত্তর চট্টগ্রাম, আমার চট্টগ্রাম বিভাগ বাইরে যাওয়ার দরকার নাই, এই চট্টগ্রামের ভিতরে যা আছে এটা দিয়ে চট্টগ্রামের লোকের টাকা ফেরত দেওয়া সম্ভব, বেশিতে তুলে যাওয়ার দরকার নেই। আমি জানি কোথায় কি আছে, এবং এখানে আমরা একটা নতুন উদ্যোগ নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে স্বপ্ন শহরে এমডি দিচ্ছেন অনেকে, এই এমডি হচ্ছে জাপান গার্ডেন সিটি যে বানাচ্ছে, দীর্ঘদিন জাপান ছিল, অপু। তাকে যখন আমি চট্টগ্রাম হালি শহরে জায়গাটা দেখাইছি, আমার বস এখানে একটা 40 তলা টাওয়ার করে দেবে, বললাম কিভাবে সম্ভব, বলো দুইটা করে দেবো, একটা হোটেল হিলটন বানাবেন আর একটা আপনাদের ট্রেড সেন্টার, বললাম ভালোই তো, এইটুকু ছাড়ার মধ্যে একটু করা যাবে। একেবারে বলতে না বলতে সে এত পেশাদার, দেখলাম ডিজাইন সব বানায় নিয়ে চলে আসছে। বললাম থামো, আসতে যাও, আমরা এত বড় এক্সাইটমেন্ট নিতে পারবো না, কারণ দীর্ঘদিন না খাওয়া তো হঠাৎ করে ক্ষুধা পেটে পানি খেলে ভয় আটকে যায়, আমি নিতে পারতেছি না। আমি বলো কিন্তু মেয়েটা অনেক সময় দেখবেন অনেকদিন ক্ষুধার্ত থাকলে ভাত কিন্তু গলা দিয়ে নামে না, আটকে যায়, শুকিয়ে যায়। তাই এতদিন উপর হঠাৎ করে দুইটা টাকা পালাই দেবো, আমি নিতে পারতেছিলাম না। আমি বললাম ঠিক আছে, কারণ বলার দরকার নেই, ভুল বুঝবো মানুষ তোমার, আমি ভুল বুঝি নাই, কারণ আমি জানি এটা সম্ভব, এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। দেখবেন চট্টগ্রাম সম্বন্ধে আমার অবজারভেশন হচ্ছে ডেস্টিনির ব্যবসাটি শুরু হয়েছে চট্টগ্রাম থেকে, মেহেদিবাগ থেকে, মেহেদিবাগের অফিস থেকে শুরু হয়েছে, কিন্তু আপনারা জানেন অনেকে। যখন আমরা জিজিএ নামক একটা কোম্পানিতে আবার একবার ইয়ে হয়েছি, ধরা খাইছি, তারপর আমরা মেহেদিবাগ থেকে শুরু করছি, এবং আমি আগ্রাবাদে অনুষ্ঠান করে শুরু করছি, তখন আমাদের কাছে কিচ্ছু নাই, কোনো কিছু নাই, একটা চেয়ার ছিল না ভাই, 2-4টা চেয়ার নিয়ে বসছি, এখন তো কত সুন্দর বসে বসছেন। ডেস্টিনি প্রমাণ করেছে, ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা প্রমাণ করেছে, আমরা হয়তো ধাক্কা খেয়েছি, আমরা থামি নেই, থামা যাবে না, এটা থামা যাবে না, এটা যে কোনো ভাবে এটার সাথে লক্ষ লক্ষ মানুষের স্পিরিট, ধর্মীয় অনুভূতি, সামাজিক অনুভূতি, পারিবারিক অনুভূতি সব জড়িত, ইমোশন জড়িত। আমরা যে সমস্ত পিএইচডি এখন অসুস্থ, মারা গেছে, তাদের পরিবার কেমনদারি হয়ে গেছে, আমি আপনাদের সাথে ওয়াদা করলাম প্রত্যেকটা পিএইচডি পরিবার যারা ইয়ে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বা নাই, তাদের এদেরকে খুঁজে বের করে এদের পাশে দাঁড়ানো হবে, এদের দেখাশোনা করা হবে, এদের সন্তানদের দেখাশোনা করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং পিএইচডি ফোরামের ভবিষ্যতে যেটা করবো, এটাকে শুধু ফোরামের মধ্যে রাখবো না,
এটার একটা বাণিজ্যিক লাভের ব্যবস্থা করব। যেমন আপনাদের একটা ফাউন্ডেশন থাকে যে ডেস্টিনি পিএইচডি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন থেকে জায়গা কোনো ব্যাপার নাই ফাউন্ডেশন তৈরি করা, যেখানে কোটি কোটি টাকা থাকবে সেলিব্রেশনের জন্য, সহযোগিতার জন্য। যখনই কেউ বিপদে পড়বে ডেস্টিনি ফাউন্ডেশন থেকে হেল্প করা হবে, তাই না? পিএইচডি ফাউন্ডেশন, ডেস্টিনি ফাউন্ডেশন আছে, আমরা করছি একটা, ওখানে 8-10 কোটি টাকা আছে, কিন্তু ডেস্টিনি পিএইচডি ফাউন্ডেশন করতে হবে কাজ, ডিপিএফ করতে হবে। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে কিছু কাজ দিতে চাই। আপনারা গণসংযোগ সৃষ্টি করেন বাংলা ডিস্ট্রিবিউটারের সাথে, জনসংযোগ সৃষ্টি করেন, ডাকেন, ফোন দেন, কাস্টমার সার্ভিস করেন যে হ্যাঁ আমরা তৈরি হচ্ছে, অসুবিধা নেই, আসো, কি করতে হবে বলো, তুমি কি অবস্থায় আছো বলো। আর এদিক দিয়ে আমি যেটা করতেছি, সার্ভার একটা রেডি করা আছে, এটাকে আমরা আপনাদেরকে অ্যাক্সেস দেবো। এরপর আমরা যে মার্কেটিং প্ল্যানটা চিন্তা করেছি সেটা সম্বন্ধে একটু শেয়ার করতে চাই। আপনি কি জানেন আমাদের বিরুদ্ধে কিন্তু অর্থ আত্মসাতের মামলা ছিল না, ওটা লেখেনি। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আমাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে এফআইআর, অ্যাডভোকেট থাকলে বেশি ভালো বুঝবে। এফআইআর বাংলা হচ্ছে এজাহার। আপনি এজাহারটা পড়েন, কি লেখা থাকে? এজাহারে লেখা আমরা এমএলএম নামক পদ্ধতিতে পণ্য বিপণন করিয়া 2000 সমবায় সমিতি আইন 2001 এবং বিধিমালা 2004 ভঙ্গ করিয়া মানি লন্ডারিং করছি। কি আশ্চর্য! লেখার সময় লিখতেছে সমবায় সমিতি আইন 2001 আর 2004 ভঙ্গ করছি, কিন্তু আবার নিচে দিয়ে অভিযোগ করার সময় বলতেছে মানি লন্ডারিং করছি। তো কোনটার মধ্যে যাবো? এটা হলো একটা মামলা। তার মানে সেগুলো অর্থ আত্মসাৎ না, এখানে বরং যেটা বুঝাতে চাইছি, আমরা যে বেতন যেত নিচ্ছি এটা নাকি নেওয়ার অধিকার নেই আমাদের। আমরা বেতন নিতে পারবো না, বোনাস নিতে পারবো না। আমরা তো আমি বললাম যে তাহলে আমরা এখানেই নিত 3000 কর্মচারী কর্মকর্তা নিচ্ছে, প্রায় 17 লক্ষ লোকের কমিশন দিছি। ওগুলো ধরেন কোন এত লোকের ঢুকলে মামলা নষ্ট হয়ে যাবে, মামলা নষ্ট করবে না, তাই অল্প কয়েকটারে ধরছে, বাকিগুলো ধরবে না। তারপরে যে অল্প কয়েকটারে ধরছে এগুলোর বিরুদ্ধে এখন আর সাক্ষী পায়, সাক্ষী পাওয়ার জন্য ধরে কয়েকটা নিয়ে থাপড়াইছে, পিটাইছে ডায়মন্ডদেরকে, ওই যে সাক্ষী হবে নাহলে আসামি বাড়াবে। বিশ্বাস করেন যে কয়েকজন ডায়মন্ড আসামি হয়েছে এরা কেউই আসামি না, এদের নামে মিথ্যাচার করা হচ্ছে। যে কে এম শহীদুল্লাহ, রুবেল, বেনজির, আব্দুল মান্নান, এরা সব কিন্তু পরিস্থিতি শিকার, শুধু তারা সাক্ষী দেয় নাই আমাদের বিরুদ্ধে, এই জন্য আসামি বাড়ানো হয়েছে। এরা একটা টাকাও কিন্তু আত্মসাৎ এরাও করে না, আমরা তো দূরের কথা, তাই না? এর অনেকের কিন্তু আসামি বাড়ায় আছে। আপনাদেরকে কনফিউজ করা হচ্ছে, আর কনফিউজ করার জন্য দালাল রাখছে। ব্রিটিশরা কি করতে জানেন? ব্রিটিশরা কিছু বাঙালি দালাল দিছিল যাদেরকে জমিদার পদবি দিছে, আর ওদেরকে দিয়ে অত্যাচার করছে। এখানে দুদক কিছু কিছু দালাল নিছে, এই দালালদেরকে চেনার জন্য আমরা বেশি দূরে যাইতে পারবো না। খালি দেখেন ডেস্টিনির মামলায় ডিস্ট্রিবিউটর বাদে কোন 2 দালাল নিয়ে হয়েছে সাক্ষী, সেটা দেখলে বুঝলো দালাল কি। এইটা ব্রিটিশরা বলছিল আমরা এমন কিছু দালাল তৈরি করবো যারা রক্তে মাংস হবে বাঙালি, আচার আচরণে হবে ব্রিটিশ, আমরা এদের নাম দেবো জমিদার। এরা আমাদের কথায় মানুষকে অত্যাচার করবে। কি আশ্চর্য, তাই না? এখানে দুটো কথাই করছে, তারা রক্তে মাংসে নিচে ডেস্টিনি, কিন্তু আচার আচরণ নিচে ওদের কথা শুনবে। এবং কেউ সাক্ষী দেয়নি, কিন্তু আমাদের দুজনের বিরুদ্ধে একমাত্র 2 জন ব্যক্তি দিচ্ছে, এবং সেই 2 জন ব্যক্তি এবং বহাল ক্ষমতা। কি করে তারা থাকে? এবং তারা মাল্টিপারপাসে ধ্বংস করে দিয়ে চলে গেছে। কত বড় ধ্বংস করছে দেখেন। মাল্টিপারপাস লেনদেন করছে 1900 কোটি টাকা লেনদেন, কিন্তু এখন এনবিআর দাবি করতেছে তারা আমাদের কাছে ট্যাক্স পায় 1800 কোটি টাকা, 1885 কোটি। ভাই লেনদেন করলাম 1900 কোটি, পুরাটা কে দিল তো ট্যাক্স? তো আমার কি? ওই যে বিড়ালের ঘটনার মধ্যে এক লোক এসে আমার দাবি করছে যে ওনার বিড়াল আমার ঘরের মধ্যে 2 কেজি মাংস ছিল, খায়া ফেলেছে। ও আচ্ছা, তাই তো এখন সে জিজ্ঞেস করছে আমি মাংস চাই, বিড়ালের বিচার চাই। তো এই লোক যা লোকের বিড়াল, সে বুদ্ধি করে থানার ওসির স্যার তাড়াতাড়ি এটা ওজনের রিয়াল চাই, বিড়ালের দিছে দিয়ে স্যার দেখেন বিড়ালের ওজন 2 কেজি, তার মানে ওনার 2 কেজি মাংস খাইছি আমি, আমার বিড়ালটা কই? মাংস তো পাওয়া গেছে, কারণ বিড়ালের ওজনে 2 কেজি। এখন আমি লেনদেনে করলাম 1900 কোটি, আমার কাছে ট্যাক্স চাইতেছে 1885 কোটি। লং খেলা। আপনি জানেন এটা কেন হচ্ছে? বলিবার ওই 2 জন ব্যক্তির একজন যারা স্বীকার করছে যে আমরা এত হাজার কোটি টাকা লেনদেন করছি, সেই ব্যক্তির স্টেটমেন্টে কিন্তু 1885 কোটি টাকা ট্যাক্স দাবি করতেছে। সেই লোকের নাম আছে এনবিআর।
কি বলবো আপনাকে, তার নাম হচ্ছে সৈয়দ কামরুল হাসান। সৈয়দ ভালো বংশের ছেলে তো, আরে বেকুব তুই যে যায় বলে আসছিস এখন যে আমার যে 1885 কোটি টাকা ধরাই দিছিস, দেখা আমরা কেমনে জানাচ্ছি। মাল্টিপারপাস কোনোদিন ইনকাম ট্যাক্স দেওয়ার বিধান কখনোই ছিল না। মাল্টিপার আপনি যারা সমিতি আছে জানেন, সমিতির আয় কিন্তু আয়কর দেয় না। এইটা আয়কর বানাইছে 18 সালে আমার জেলে রেখা, যখন মুহিত সাহেব দেখছে যে এরা তো আয়কর দেয় না, কেন দেয় না, আইনে নাই, আইন বাড়ানো, আইন বাড়াইছে তো বেশি বাড়ানি, 5% দিতে হবে, যা আয় হবে তার 5%। তো 5% দিলে তো 1900 কোটি টাকা 5% কত, পুরোটাই আয় হয়েছে, বেচা হয়নি, তাও তো 1885 কোটি টাকা হয় না। এবং সে টিম সার্টিফিকেট করছে, মাল্টিপারপাসের সিস্টেমে টিম করার কোনো বিধান নাই, তোর টিম করতে বসে এবং নিজ নামে টিম করে আমাদের ভাষায় দিয়ে গেছে। তার মানে ডেস্টিনির কবর রচনা, কাপড়ের কাপড়, কার্পুল, এগুলো সব কেনা হচ্ছে বল থাকে। কিন্তু ডেস্টিনির কবর দেওয়ার কিন্তু প্ল্যান অনেক আগে, যে কারণে উনি 2টা গাড়ি মেরে দিচ্ছে। এই ভদ্রলোক তার কাছে 2টা গাড়ি, এখন হিসাব দেয় না, একটা বেচছে কাশিয়ালের কি কার কাছে, আরেকটা করেছে আল্লাহ জানে। 36টা কম্পিউটারের সিস্টেম অফ পয়সা বানিয়েছে, লুট করছে সে নিল, কারণ তার পজিশন ছিল সে কোষাধ্যক্ষ ছিল, এই জন্য কোষে অধ্যক্ষ। আমি আপনাদের কি বলবো, এগুলা মানে আপনারা যদি শুনেন ডেস্টিনি কবর রচনার কিভাবে যে কাহিনী সৃষ্টি করা হয়েছে, আপনার গায়ে আগুন ধরে যাবে। এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর এই একটি মাত্র কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিচার যদি করতে হয় বিচার ব্যবস্থা এস্টাবলিশ করতে হবে। আর বিচার ব্যবস্থা এস্টাবলিশ করতে হলে রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে, দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হতে হবে, তার মানে দেশের দুর্বৃত্ত আর অবিচার দূর করা যাবে না। আমি আপনাদের সবাইকে আমার পাশে চাই, দেখবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে বিচার করে ছাড়বো। কারণ এই দুর্বৃত্তদের বিচার না করলে আমার বর্ডার ক্রস করে চলে যাবে, ওখানে আমার পালানোর জায়গা আছে, বস্তি আছে, এই বস্তির মধ্যে যায় পালা যাবে, এই বাইর করা যাবে না। এই জন্য তাড়াতাড়ি ধরতে হবে, চলে যাওয়ার আগে। এই নির্বাচনের পরপরই ধরতে হবে, নির্বাচন পর্যন্ত হয়তো থাকবে সাহস করে, এরপর পালা যাবে, কিন্তু যে সরকারি আসুক এক পর্যন্ত থাকবে না। এবার আসি, আপনাদের বেশি সময় নেব না, কারণ চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবে। আমি আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে আপনারা হ্যারাস না হন, অপদস্থ না হন, সেই কৌশল বাইর করছি। সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যানের মধ্যে থেকে যতটুকু খারাপ অংশ ছিল বা দুর্বল অংশ ছিল বের করে ফেলছি। সেটা কি এবার বুঝে হবে। আপনাদের মনে নেই আমি জেলে ঢুকার পরে আপনাদের বাড়ি যা দরজা খট করে সেই টাকা দাও, ডেস্টিনি চিনি না, রবিকুল চিনি না বলছে না, জানেন আপনার কাছে কি টাকা চাইছে, আপনাদের তাহলে জয়েন করার সময় প্যাকেজ কিনেছেন সেটা, ঠিক কিনা? তাই ডেস্টিনি মার্কেটিং প্ল্যানে এখন প্যাকেজ সিস্টেম বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ কেউ জয়েন করার জন্য 1 টাকার মাল কিনতে হবে না। তাহলে আপনি ধরবেন কি, যে লোকেরা আপনি কিছু কিনেলেন না, ফ্রি জয়েন করালেন, সে আপনার দরজা খটখটাবে কেন? আপনি বলুন যদি ফ্রি জয়েন করাই তাহলে কমিশনও তো ফ্রি, কমিশন পাবো কোথেকে? কমিশন হবে, সে নিজের থেকে স্বেচ্ছায় যখন মাল কিনবে তখন আপনি কমিশন পাবেন, সেটার জন্য আপনি দায়ী থাকবেন না। আপনি বলবেন যে দেখো আমি তোমাকে রাস্তা দেখাই দিচ্ছি, এরপর তুমি যাই কিনছো, আমি তোমার বলছি কিনো, ফাইজামি করো না, যাও। অর্থাৎ আপনি নির্বিলি থাকবেন। এইভাবে আমি ডেস্টিনির মূল যে সমস্যাটা ছিল জয়নিং প্রোডাক্ট বলতে যেটা উঠে দিচ্ছি, লেফট রাইট উঠে দিচ্ছি, এগুলোর কোনো দরকার নেই। এবং মার্কেটিং প্ল্যান নতুন করে করা হয়েছে, সেটা যখন আসবো নেক্সট টাইম পিএইচডি ফোরামে যে মিটিং করবো সেখানে পাওয়ার পয়েন্টে একদম ভালো মতো আপনাদেরকে প্রেজেন্টেশন দেখাবো যে ব্যবসা কিভাবে হবে বড় পর্দায়। এই ছোট্ট পরিসরে বলে লাভ নেই, কারণ আমি আপনারা শিখাবো দাঁতখানি চাল, মসুরির ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ত্রিপুরা কই, আপনি এখান থেকে বাইরে করুন দাঁতখানি বেল, সরিষার তেল, তাহলে কবিতায় বদলায় ফেলাবেন। তাই মুখোমুখি আর আপনাদেরকে শিখাবো না, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কপি করে নিয়ে চলে যাবো, যাতে আপনার কথা হেরফের না। এবং আমি চাই আপনারা দীর্ঘদিন আমার মধ্যে আমি খাচ্ছি জেল ভিতরে, আপনারা জেল খাচ্ছেন বাইরে, এইটুকু পার্থক্য। আমার দেয়াল ছিল, আপনাদের দেয়াল ছিল না, নাইলে ক্ষুধায় দুশ্চিন্তায় বরং যেটা হয়েছে আপনার পিছনে দাবড়াইছে, আমার পিছনে হয়তো দাবড়ালে আমার আটকে আছে, এইটুকু পার্থক্য।
তাই আমি আপনাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। আমি জানি আপনারা অনেক কষ্টে আছেন, আবার আপনাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার ওয়াদা থাকবে কার কার মামলা হয়েছে, কে কে প্রবলেম আছেন, দু একজন আছে আমি জানি। একজন ডায়মন্ডের বিরুদ্ধে এখানে মামলা হয়েছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে উকিল নিয়োগ করে দিয়ে আপনার পকেট থেকে যেন পয়সা না যায়, আপনার মামলা ডিস্ট্রিক্ট পয়সা খরচ করতে হবে, কারণ এই মামলাটা তো হচ্ছে ডিস্ট্রিক্টের জন্য। আপনি যেন পকেট থেকে মামলা খরচ করবেন, এটা আমি জেনারেল হারুনও বলছি, ওনারও বলছি। আমরা তো কোনো দোষ করি নাই, আমাদের যত লিগেল খরচ আছে ডিস্ট্রিক্ট দিতে হবে। বলেন স্যার, আমাকে তো স্যার ডক্টর শামসুল ভুঁইয়া সেক্রেটারি মিজান মামলা করেছিল আইসিটি আইনে। এগুলা সব হেল্প করা হবে, খালি মামলা নিয়ে আসুন। আমরা ডিস্ট্রিক্ট থেকে উকিল দেবো। স্যার, আমার মামলাটা ছিল মানে গ্রাহক মামলা, স্যার